সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, আজকেও আমরা কথা বলবো বিডিআর বিদ্রোহের নামে আমাদের যে হত্যাকাণ্ড ভিতরে সংগঠিত হয়েছিল 25শে ফেব্রুয়ারি, সেই বিষয়টি নিয়ে তার 1 যুগ পূর্তি উপলক্ষে আমরা আজকেও এই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো। তো আজকে এই বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে এসেছেন আপনাদের অত্যন্ত প্রিয় মুখ কর্নেল অবসরপ্রাপ্ত শহীদউদ্দিন খান। শহীদ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি ভালো আছেন তো? থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো আছি শহীদ ভাই, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। একটি দুঃখজনক খবর শুনলাম। আমি জানি যে আপনি ভালো নেই, আপনার মন ভালো নেই। আপনার ফেসবুক স্ট্যাটাস আমরা দেখেছি, আপনার ছোট ভাইকে র্যাব ধরেছে, অস্ত্র দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তো এবং আপনার পরিবারের উপরে বিভিন্ন সময়ে নানা দুর্যোগ গেছে। আপনার আরেক ভাই এখনো নিখোঁজ আছেন আমি যতটুকু জানি। তো আপনার স্টাফকে মেরে ফেলা হয়েছে, যেটি আল জাজিরা সহ মানে আমেরিকান সিনেটরদের চিঠিতেও যে রেফারেন্সটি এসেছে। তো সবকিছু মিলিয়ে এই যে আপনার ছোট ভাইকে কেন তারা গ্রেপ্তার করলো, আমি যতটুকু জানি উনি ব্যবসায়ী মানুষ, কি মনে করেন? আপনার প্রতিক্রিয়াটা জানতে চাই খুব সংক্ষেপে। জি, ধন্যবাদ। এটা আসলে দুঃখজনক। আজকে আমার মা বাপ থাকলে হয়তো আমার আরো কষ্ট লাগতো। বিষয় হলো যে এই ছোট ভাইটা বিদেশেই ছিল বেশিরভাগ, এবং অত্যন্ত ভদ্রনম্র, খুব কর্মঠ, এবং সে জোর করেই আমার শাশুড়িকে হেল্প করার জন্য এই মাসে 2 বার গেছে কুমিল্লাতে পাসপোর্ট ড্র করার জন্য। থার্ড টাইম যাচ্ছিল পাসপোর্ট হেড অফিসের চিঠি নিয়ে। প্রতিমধ্যে আমার প্রশ্ন হচ্ছে, ওটা শুধু আমি জানতাম, তার লয়ার জানতো, হয়তো আমার শাশুড়ি জানতো যে সে কুমিল্লা যাচ্ছে। এখন কে খবর দিল, কি ট্র্যাক করলো জানি না, র্যাব ধরে ফেলেছে। র্যাব ধরে, অস্ত্র তো জানেন, অস্ত্র দেওয়া তো কোনো বিষয় না। আমার লাইসেন্স করা অস্ত্রের উপরে তারা যাবজ্জীবন দিয়েছে, আর ওটা তো কোনো বিষয় না। এই যে আপনার যে করলো র্যাবের, এত নিশ্চয়ই ডিজিএফআই এর অর্ডার বা সামরিক বাহিনীর যদি কোনো অফিসার থাকে। এগুলো তো এত নোংরামি। এতে একে কষ্ট দিয়ে লাভ নাই তো। 2019-এ কষ্ট দিয়েছে, আমার অনেক স্টাফের খবর নাই, আমার লয়ারের খবর নাই। আমার দুজন এখন জেলে, একজনকে তো মেরেই ফেলেছে ক্যাপ্টেন জহুর, তার ছেলে আর্মিতে মেজর, সে তার বাবার বিচার পাচ্ছে না। এগুলো করার কারণ কি? আমার বড় ভাই 70 বছরের বয়স, তাকে মুক্তিযুদ্ধ, তাকে নিয়ে গেছে, প্রায় ক্রস ফায়ার করবে যে আপনার ভাইকে বলেন সমঝোতা করতে। সবকিছুর মূলে হলো আমার সমঝোতা করতে হবে, ফেরত যেতে হবে। কিন্তু মাদার অফ মাফিয়ার কোনো ক্ষমা নেই। বিপ্লব হবেই, বিপ্লব উইল বি দেয়ার। ধন্যবাদ কর্নেল শহীদ। দিস ইজ দ্য স্পিরিট। কারণ আমরা আসলে কারো বিপক্ষে না, আমরা আমাদের দেশের পক্ষে। এখন দেশের পক্ষে কথা বলতে যে যারা এইসব নির্দেশ পালন করছেন, আমি তাদেরও মনোযোগ আকর্ষণ করতে চাই যে এটিও আসলে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা। একজন নিরপরাধ মানুষকে এভাবে বিপদে ফেলার কি বলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে। তো আশা করি কর্নেল শহীদ, আপনি আইনি লড়াইয়ের মাধ্যমে আপনার ছোট ভাইকে মুক্ত করে আনবেন এবং তিনি নিরাপদে থাকবেন, এই প্রত্যাশা করি। তো আপনার কাছে আমরা বিডিআর বিদ্রোহ নিয়ে আলোচনায় ঢুকতে চাই। আপনি দর্শকদের অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন, বলেছেন যে সেই সময়ে আপনি বাংলাদেশে ছিলেন এবং আপনি জেনারেল তারেক সিদ্দিকীর ব্যবসায়িক পার্টনার ছিলেন। তো অনেকেই মনে করেন, দর্শকদের অনেকেই মনে করেন যে আপনার কাছে বিডিআর বিদ্রোহ সংক্রান্ত অনেক গোপন তথ্য আছে। তো আমি এই বিষয়টি সরাসরি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি কি জানেন, এবং আমি যদি আপনাকে একটি ছবি দেখাই, আপনি কি এখানে ছিলেন যে বিডিআর এ যখন সেনাবাহিনীর যখন অবস্থান নেয় চারিদিকে, তখন কি আপনি ছিলেন? আমি যদি এই ছবিটা দেখাই, আপনি কি বলতে পারেন যে আপনার অবস্থান কোথায় ছিল? না না, আমি কখনো আমি বেরোই নাই, আমি বাসায়, আমি সবসময় ঢাকাতে লুঙ্গি পরে বাসায় থাকি, বুঝতে পেরেছেন? আমি তারেক সিদ্দিক যদি ডাকতো, তার বাসায় সন্ধ্যায় টন্ধ্যায় যেতাম। আর এইসব জায়গায় আরো কাহিনী আছে, আমি বলবো, আমি আরো বলবো। কি মনে করেন তারেক সিদ্দিক সাহেব সেখানে ছুটে গেলেন? আমাদের কোথায়? আমি তো তারেক সিদ্দিককে বিডিআর ওখানে যাওয়ার কথা শুনিনি। আপনি কোথায় পেলেন? এটি সম্ভবত আপনার, আপনি দেখছেন শাহাদা খাতুন আছেন, ওই যে ওইখানে পেছনে দেখা যাচ্ছে, এটা সম্ভবত আবাহনী মাঠের আশেপাশের ছবি, যখন সেনাবাহিনী সেখানে অবস্থান নেয়
এটি সম্ভবত 26 বা 27 তারিখের ছবি। আমি সিদ্দিকীর সাথে কথা বলেছি, আমি বাসায় লুঙ্গি পরে ছিলাম, আজই আমার বাসায় ছিল, আরেকটা অফিসার ছিল, সে রিটায়ার করেছে, সিনিয়র অফিসার, নাম বলবো না, দেশে আছে, আবার খুব বিপদে পড়ে। তো আমি ফোনে স্যারের সাথে কথা বলেছি, স্যার কি হচ্ছে, মানুষ তো মেরে ফেলতেছে, হ্যাঁ আমরা প্লেন টেলেন উড়াবো এখন, জাস্ট তাও আর কি 50টা কল দিলে একটা ধরতো, ধরে মানে সেদিন জানতে চাচ্ছিলেন। কিন্তু উনি যে বিডিআর এলাকায় গেছে, দ্যাট হি ডিড নট টেল মি, বাট ইটস এ রিয়ার ফটোগ্রাফ। আপনি পেলেন কোথায়? হ্যাঁ, ইটস ভেরি রিয়ার। কত রিয়ার, কত কিছু এসে জমে আছে। ফার্স্ট টাইম দেখলাম, মনে হয় ফার্স্ট টাইম মিডিয়াতে আসছে এটা কখনো না, আসে নাই বোধহয়। ও মাই গড। তো আপনি কি মনে করেন, এই যে ধরেন জেনারেল তারেক সিদ্দিকী একজন যিনি সেনাবাহিনীর একজন জেনারেল, তিনি সেখানে, আমি দেখছি এখানে চোর বাটপার এগুলা, আমি বলি, আপনি যেহেতু বলেছেন, আমার যখন চাকরি চলে গেল 31 মেতে আমাকে বের করে দেওয়া হলো, সে তখন খুঁজে বেড়াচ্ছিল যে একজন হাইলি ক্যারিয়ার অফিসার দরকার তার পাশে, সে বিরোধী দলের নেত্রীর সাথে আছে, তা আমি তাকে চিনিও না কখনো। আমাকে একদিন ফোন করেছে, মে মাসের 31 মেতে চাকরি গেল, জুন মাসের সে 5-6 তারিখ। চিনেন না কেন বলছেন? সেনাবাহিনীর ভিতরে আপনি তাকে চিনতেন না? এ খুব চুপা হওয়ার উস্তম রে ভাই। এমনকি সেনাবাহিনীর অনেকেই জানে না যে সে ওই যে মাদার অফ মাফিয়ার ছোট বোন, যে জুনিয়র মাদার অফ মাফিয়ার দেবর, অনেকে জানতো না। আমরা চাকরিজীবী, আমরা এইসব বাটপার টাটপারদের খবর রাখার কথা না। আমি যখন BM-46 ব্রিগেড, তখন সে এজি সে ডেমনস্ট্রেশনের কন্ট্রাক্ট আমি করেছি সেনাকুঞ্জে, মানে ডেমনস্ট্রেশন ওইটার করা হয়েছিল, আর্মির লোকরা এসেছিল ওখানে। এই যে ব্রিগেডিয়ার আজমি, যে সেও তখন মেজর ছিল, ডিকিউ, সে ইসে ছিল ময়মনসিং এ, সেও এসেছিল। এখন যে তার তো এখন কোনো খবর নাই, ব্রিগেডিয়ার হয়ে কি হয়ে গেছে। তো অনেকেই ছিল ওখানে, পুরো আর্মির থেকে রিপ্রেজেন্টেটিভরা আসছিল। সেদিনই আমার দেখা হয়েছে, বিকজ এজি ওয়াজ দ্য চিফ গেস্ট, হি ওয়াজ দ্য মেজর জেনারেল এট দ্য টাইম, আওয়ামী লীগের শেষের দিকে। আমি তখন 46 ব্রিগেডের বিএম, ওই দেখেছি। তারপরে যখন চাকরি আমার চলে গেল, তারও চলে গেল, হুইন হি কল মি, তখন আমি জাস্ট যেতে পারি নাই, কারণ আমি চাকরি খুঁজতেছি। 39 জায়গায় অ্যাপ্লিকেশন করেছি, পাচ্ছি না, এখন খুবই খারাপ অবস্থা, 3 বাচ্চা নিয়ে। তারপরে তখন আমার মনে হলো যে একটা লোক তো আমাকে ফোন করছিল, তাকে ফোন করি। প্রায় 3 মাস পরে আই ফোনড হিম, সে আমার ফোন সেভ করে রেখেছিল। দেন আমি গেলাম, উনি আমাকে একটা চাকরির ব্যবস্থা করলেন একটা মিলে। ওখানে 3 দিন চাকরি করব, 4 দিন তার সাথে কাজ করব, 4 দিন রাত্রে করব, কিন্তু মানে 7 দিনই রাত্রে করি, দিনে শুধু 4 দিন, দিন রাত 4 দিন, জাস্ট বিরোধী দলের মানে অফিসিয়াল কাজকর্ম ইত্যাদি, কোঅর্ডিনেশন এন্ড অল দিস থিংস যা হয় আর কি। কিন্তু পাওয়ারে আসার পরেই বিশেষ করে তার ওয়াইফকে মনে হলো কি, ওই যে আছে না আমাদের কোরআনে, বিলকিস বেগম, ওই যে আপনার কি নাম যেন, হযরত সুলাইমান রাদিয়াল্লাহু আনহু জিন পাঠিয়েছিল, বিলকিস বেগম, ওরকম বিলকিস বেগম হয়ে গেছে আর কি, রানী হয়ে গেছে, বুঝতে পেরেছেন? তো রানীর মতো, আমি তো রানী পছন্দ করি না, তাহলে তো সেনাবাহিনীতে থাকতাম। রানী রাজা আমি পছন্দ করি না, আমি কাজ পছন্দ করি। তো দেন আই স্টার্টেড, আমি উইথড্রয়িং শুরু করেছি তার কাছ থেকে। তো 2009 আমি দেশ ছেড়েছি। ওই 2009 তার চেহারা দেখার পরেই আমি প্রসেস শুরু করেছি টু লিভ দ্য কান্ট্রি। তখন এটার ঘটনাটা ঘটলো। একটা কথা মনে রাখবেন, আওয়ামী লীগে তো হাজার হাজার লক্ষ লক্ষ সাপোর্টার, তাই না? এমপি টেমপি সবাই আছে, সবাই কি গুন্ডাতন্ত্রের মধ্যে? এমনকি কাদের আছে না, যে কাদের কি জানি নাম, ওই যে জেনারেল সেক্রেটারি, সেও গুন্ডাতন্ত্রের মধ্যে নাই। আপনি বুঝতে পেরেছেন? গুন্ডাতন্ত্র একটা কোটরি, ওখানে আপনাকে সবসময় থাকতে হবে। সে যখনই শুনেছে আমি লন্ডন চলে যাচ্ছি, সেখান থেকে সে আমার খেপা, কেন যাচ্ছি, এত সুন্দর কাজ করেছি, এত কিছু হোয়াইট মানি কামাই করতে পেরেছি, তা এরকম একটা অ্যাসেট কেন সে ছাড়বে? তো চলে আসাতে সে মনে করেছে যে ভবিষ্যতে আমি আই উইল পুট হিম ইন প্রবলেম। সো বিডিআর এর যখন ঘটনাটা ঘটে, আমি তো শুনে স্টান্ট হয়ে গেছি। দেন আমি ফোন করে তাকে পাই নাই, দুপুর পর্যন্ত পাইনি। দুপুরের দিকে আমার ফ্যামিলি, তখনও আমরা লন্ডনে আসিনি, ফেব্রুয়ারি ঘটনা, আমরা তো লন্ডনে আসছি নভেম্বরে। তো আমি তো সিভিলিয়ান, আমি তো আর আর্মি টার্মিতে না। আর ওই যে কোটরির মধ্যে তো না, কোটরি তো সে শুনতেই পারছি আমি লন্ডনে যাচ্ছি, কোটরিরা সব
সব ষড়যন্ত্র জানে কতিপয় লোক। আপনি কি তার ওয়াইফ, মানে আপনি কোর্টরি এমন জিনিস তার আপনজনও জানবে না, শুধু কিছু লোক জানে যদি জড়িত না হন, যেমন আজ জড়িয়ে। কিন্তু 2009 সালে তো আপনার সঙ্গে সম্পর্ক তো এতটা অবনতি হয়নি, ভালোই তো সম্পর্ক। অবনতি হয়নি, বাট ওই ঘটনা জানা তো সম্ভব না, হোয়াট দে আর ডুইং না ডুইং। বাট তারেক সিদ্দিক প্রায় মাসখানেক পরে হবে বা তারও কম বেশি, তার বাসায় আমাকে বলছে আজকে, যেটা আপনাকে আমি বলেছিলাম আমি বলতে চাই, সেটা হলো আরো কিছু আছে আজিজ তারেক সিদ্দিকের বিষয়টা আমি বলতেছি। আর তারেক সিদ্দিক আমাকে বলছে, শহীদ, যে অফিসার গুলো মারা গেছে বিডিআর ইসে, আমি বললাম হ্যাঁ স্যার, আমারই তো 9টা কোর্সমেট, মোস্ট অফ দেম আর ক্লাউন এন্ড আনকুল। আমি সাথে সাথে আমার রাগ প্রচন্ড বেশি, একটু হঠাৎ খেপে যাই, কিন্তু সে তো বিগ মাফিয়া। আমি খেপে যেও আই কুড কন্ট্রোল মাইসেলফ, আমি নিজেকে নিয়ন্ত্রণ করে ঢোক গেলে আমি বললাম, না স্যার, আমার 9টা অফিসার তো চেনেন স্যার, দে অল আর জুয়েল, লাইক এলাহি, কর্নেল এলাহি, যে প্রেসিডেন্ট এরশাদের ভাগনা, অত্যন্ত জুয়েল অফিসার ছিল জিনাদা ক্যাডেট কলেজ। তারপরে আমার আক্তার, হি ইজ দ্য 4th ম্যান অর 3rd ম্যান অফ আওয়ার কোর্স, সে মারা গেছে। জাহিদ, জুয়েল এক একজন অফিসার। আমাদের কোর্সেরই 9 জন, 8 জন হলো আমার কোর্সের, আরেকজন হলো আমাদের থেকে রেলিগেট হয়ে 9 নং কোর্সে গিয়েছিল। Fantastic officers we have lost. Telling all clowns and uncouths have died there, and that was also main reasons that I leave the country. নালে এর সাথে আমার খুনাখুনি হয়ে যাবে, বিকজ পরবর্তীতে এই ধরনের কথা বললে আমি গলা চিপে ধরবো হয়তো। এই যে আপনি যেটা বলছেন যে সবাই শোকার্ত, শোকাহত, কান্নাকাটি, তো ধরেন সেনাবাহিনী, বাংলাদেশের দেশ রক্ষা বাহিনী, একটি সর্বোচ্চ বাহিনী, তারা কোথায় ব্যর্থতা কোথায়? অর্থাৎ কেন এরকম একটি বিদ্রোহ দমন করা গেল না তাৎক্ষণিক মুহূর্তে, যেখানে আমরা জানি 40 মিনিট সময় পেয়েছিল সরকার প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাইকে, অনেককেই টেলিফোন করেছিলেন, জেনারেল শাকিল, কর্নেল গুলজার। এখন ধরেন বিডিআর হেডকোয়ার্টারের যে অবস্থান, মানে খুব কাছেই কিন্তু ক্যান্টনমেন্ট, খুব কাছেই পুলিশ হেডকোয়ার্টার, খুব কাছেই র্যাব হেডকোয়ার্টার, খুব কাছে আনসার সদর দপ্তর, অর্থাৎ মানে হার্ট অফ দা সিটি। যদি 44 মিনিটে যদি এরকম একটি ঘটনায় যদি কোনো সাপোর্ট না আসে, তো আপনি কি মনে করেন? এখন আপনারা তো সেনা কর্মকর্তা ছিলেন, আপনাদের অনেক রকমের নিয়ম কানুন আছে, যেমন একটি সম্ভবত আমি জানি যে স্ট্যান্ডিং অপারেশন প্রসিডিউর, যে কোনো তাৎক্ষণিক বিষয়ে কাজ করার জন্য একটি গ্রুপ সবসময় প্রস্তুত থাকে। আপনাকে যেটা আমি বলবো, এখানে মনু আহমেদকে ধরে এনে একদম রাস্তায় ফাঁসি দেওয়া উচিত, মাদার অফ মাফিয়াকে ফাঁসি দেওয়া উচিত। কেন বলছি? হোয়াট ইজ দ্য মিলিটারি ল? ওখানে মনে করবেন আর্মি অফিসাররা কমান্ড করে, কিন্তু আর্মি অফিসাররা ওখানে যায় কি হিসাবে? ডেপুটেশনে। সো এনি আর্মি অফিসার আর গ্রুপ অফ আর্মি অফিসার, যখনই 4 জনের বেশি, ওটাকে আমরা বলি জেনোসাইড, দে আর আন্ডার অ্যাটাক। যখনই এমন হবে, তখন কারো পারমিশনের জন্য কোন লোকাল কমান্ডার ওয়েট করবে না, দে উইল গো ফর রেস্কিউইং। এখানে প্রাইম মিনিস্টারের কোনো আদেশ নাই। এখানে একটা নাটক খেলা হয়েছে, 3টা চিফকে নিয়ে আটকে রেখেছে, দিস দ্যাট। এখানে মনু আহমেদ আদেশ নিবে মানে আমার অফিসার ওখানে মারা যাচ্ছে, এটার জন্য আদেশের কোনো প্রয়োজন নাই তো। আর আপনি সাপোর্ট বলছেন কেন? সাপোর্ট হবে না তো, অ্যাটাক হবে। সাপোর্ট তো অন্য জিনিস, অ্যাটাক হবে। ইট ইজ এ ম্যাটার অফ সেকেন্ড। আমাদের ছিল কি বলে, এপিসি ছিল, ট্যাঙ্ক না হয় সাভারে আছে, দেরি হবে, বা সাভার থেকে দেরি হতো না ট্যাঙ্ক আনতে। রাস্তা ক্লিয়ার করে দিবে, 1 মিনিটের মধ্যে ঘোষণা করবে বিডিআর এর চারিদিকে যে সিভিলিয়ানরা আছে, বাসাবাড়ি আছে, আপনারা খালি করে দেন। 2 মিনিটে সবাই খালি করে চলে যাবে। কোনো প্লেন, হেলিকপ্টার কিচ্ছু দরকার ছিল না, ট্যাঙ্ক স্ট্রেট হয়ে ঢুকে যাবে গেট ভেঙে। বিডিআর এর তো স্মল আর্মস, শুধু কোনো নাই তো, কি বলে, ট্যাঙ্ক টুং এগুলো নাই তো। এখন হয়তো এপিসি আছে, আই এম নট শিওর। স্ট্রেট হয়ে ঢুকে যাবে, এটা মানে ইট ওয়াজ এ ম্যাটার অফ মোমেন্ট। আর
ঘটনা হচ্ছে যেখানে মাদার অফ মাফিয়া ইনভলভ কিলিং মিশনে, যেখানে মনু আহমেদই ইনভলভ, আপনি এটা কি করে আশা করেন? হাউ ডু এক্সপেক্ট এই যে কিলিংটা হয়েছে? দিস ওয়াজ এ মিশন, ওয়েল অর্গানাইজড মিশন। এটা দুই একটা পত্রিকায়ও কিন্তু আসছিল তারেক সিদ্দিকের ব্যাপারে, আমি জানি না ওগুলো আপনি পেয়েছেন কিনা। একটা পত্রিকায় এসেছিল যে তারেক সিদ্দিক ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের কাছে সামওয়্যার ইন কুমিল্লা অর কসবা এরিয়াতে যে ট্রেনিং করে 100 জন কমান্ডো ট্রেনিং করিয়ে নিয়ে আসছে ফর দিস কিলিং মিশনস এন্ড অল দিস থিংস। এটা তো পত্রিকায় আসছে, প্লিজ পত্রিকায়, তারেক সিদ্দিকের নাম আসছে ওটাতে, বুঝতে পেরেছেন? তা আমি যেটা বলছি, তারেক সিদ্দিক তো এটা বলেছে, তারপরে যখন কিলিংটা হয়ে গেল আজিজকে ওখানে ইনভলভ করলো। প্রথম গেল লেফটেন্যান্ট কর্নেল হিসেবে 44 ব্যাটালিয়নে, তারপরে আরো কয়েকটা অফিসারের নাম তো এসছে, আমি ওদের নামটা নিতে চাই না খামাখা। তারপরে এখানে নাম নিয়ে হবে কি, হাসিনাকে দলিত হয়ে যায়, মাদার অফ মাফিয়া। ওর বাবা সারা জীবন হত্যা করে বেরিয়েছে, সে হত্যা ছাড়া কি বোঝে? এরা রাজনীতি করেছে হত্যা, এবং হত্যার মাধ্যমে পুরো ফ্যামিলি ক্লিয়ার হয়ে গেছে। আল্লাহ বলেছে না তুমি যেটা করবে সেটাই হবে, সব ধর্মেই বলা আছে, শুধু ইসলাম ধর্মে না। তো কর্নেল শহীদ, আপনি নিজে বিডিআর এ দীর্ঘদিন কর্মরত ছিলেন, এবং আমরা যদি আমি যতটুকু জানি যে আপনি বেশ কৃতিত্বের সঙ্গে বিডিআর এ আপনার দায়িত্ব পালন করেছেন, এবং খুব সেন্সিটিভ যে সীমান্ত এলাকা চাঁপাইনবাবগঞ্জে আপনি দীর্ঘদিন ছিলেন, এবং আপনার সেই জন্য আপনি পুরস্কৃত হয়েছেন, সম্মানিত হয়েছেন। তো বিডিআর বিদ্রোহের এই যে অপারেশন ডাল ভাত, এই যে বলা হচ্ছে যে তাদের রেশন বৃদ্ধি, তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি, এই যে দাবি দেওয়া, আপনি তো বিডিআর সদস্যদের খুব কাছে থেকে রেখেছেন, আপনার কি মনে হয় যে তারা কি এইসব দাবি দেওয়া নিয়ে কি তারা এতটা ব্রুটাল হতে পারে? তারা তাদের ডিজিকে মেরে ফেলবে, তারা তাদের সিও কে মেরে ফেলবে, তারা তাদের আর্মি অফিসারদের প্রতি এই যে আক্রোশের জায়গাটা, এটা যদি একটু বিশ্লেষণ করেন। ইট ইজ নেভার, এরা আর্মি অফিসারকে এত রেসপেক্ট করে। দেখেন আমি মিশন থেকে আসলাম, ওই মনু আহমেদই একটা গন্ডগোল লাগিয়ে দিয়েছিল, মানে বিএনপি আসার পরই তো আমার পিছনে লেগেছে বেলাল, কিছুদিন আগে যে চিফ ছিল বেলাল বদমাইশটা, ওইগুলা একদিন সময় মতো বলবো, ওগুলা ডকুমেন্ট এখনো আমার কাছে আছে কি করেছিল। তো আমার মিশন থেকে এসে আমি নিজে ফাইট করেছি, মিশনে প্রায় আমার 35 লক্ষ টাকা পাওয়ার কথা, সেটা মায়া ছেড়ে দিয়ে ফাইট করে আমি জয়ী হয়েছিলাম। যখন ফেরত আসছি দেখি আমার পোস্টিং অর্ডার বিডিআর। তা আমরা বিডিআর এর সম্পর্কে একটা আইডিয়া, এটা আপনার জানা উচিত। আমাদের একটা আইডিয়া ছিল বিডিআর এর সব মাল সামানা অফিসাররা যায়, এবং বলতো কি নাম জানি অফিসার, মানে সানাউল্লাহ টাইপ অফিসাররা যায়। তো আমার পোস্টিং দেখে আমি ফোন করলাম এএমএস, তখন লেফটেন্যান্ট কর্নেল 5th লং কোর্সের, নামটা বলছি না। আমি স্যার, ডু আই ডিজার্ভ টু গো টু বিডিআর? হোয়াই ডিড ইউ পোস্ট মি টু বিডিআর? শহীদ, তুমি বিডিআর এর পোস্টিং অর্ডারটা দেখো, তোমার সাথে অনেক আরো ভালো ভালো অফিসাররা যাচ্ছে, তোমার সিনিয়র এন্ড অল আর গুড অফিসার্স, স্টাফ কলেজ, গ্লোবাল স্টাফ কলেজ করা প্লাস পাওয়া সবাই যাচ্ছে। তা আমি পোস্টিং অর্ডারটা সে আমার কাছে পাঠিয়ে দিল, দেখলাম যে হ্যাঁ, এটা কেন আমাদের গুড ইমপ্রেশন ছিল না, এটাই ভুল করেছে প্রত্যেকটা সরকার। আমি বিএনপি সরকারকে এখানে একটু ক্রেডিট দিতে চাই। আমার পোস্টিং হয়েছিল 2001 এর শেষের দিকে বা 2002 এর দিকে। তো পোস্টিংটা দেখলাম যে বিএনপি সরকার একটা ভালো নিয়েছে, যে দেয়ার শুড বি স্মার্ট অফিসার্স গোয়িং টু বিডিআর। আমি বিডিআর এ যে বুঝলাম কি জানেন, যে বিডিআর এ বাংলাদেশের ফাইনেস্ট অফিসার, যদি বাংলাদেশের আর্মির অফিসারদেরই পাঠাইতে হয়, আমার মতে বিডিআরও তাদের অফিসার নিজের হওয়া উচিত, ভবিষ্যতে হওয়া উচিত ছিল। এই না যে সিভিল ক্যাডার করে আনসারের মতো, একদম এই কমিশন অফিসারের মতো ট্রেনিং দিয়ে আনতে উচিত, যদি ভবিষ্যতে সুযোগ এটা করা হবে। তারপরে আমি বলেছিলাম যে সেনাবাহিনীর অফিসার বা কেউ যদি দেশকে শান্তি সময়ে সার্ভ করতে চায় তাহলে বিডিআর এ যাওয়া উচিত। আপনি 24 ঘন্টা জাতিকে সার্ভ করতে পারবেন। ওখানে শুধু এন্টি স্মাগলিং না কিন্তু কনক সাহেব, ওখানে ই শুড বি এ গুড অ্যাম্বাসেডর। কেননা আপনি যে কাউন্টার পার্টের সাথে কথা বলেন, তাদের সাথে ইউ গট টু বি রিয়েলি ডিপ্লোম্যাট টু উইন ওভার মেনি থিংস ওভার দ্য টেবল। এই বিডিআর
এই সৈনিকরা সো স্মার্ট, আর্মি অফিসারদের বিরুদ্ধে বেমানি করছে, আর্মিটাকে ধ্বংস করছে যে আজিজের মতো চিফ এনে। বিডিআর ইজ এ ভেরি ডিসিপ্লিন ফোর্স, আই এম টেলিং ইউ। ওইটা একটা কিলিং মিশন ছিল, কতগুলো সোলজারকে ভয় পাইয়ে দেওয়া হয়েছিল তারা নিজেকে ডিফেন্ড করার জন্য, আর কতগুলোকে ক্ল্যাক্স তৈরি করে না যে তোরা এসব কথা বলবি ইত্যাদি, জয় বাংলা টাংলা সব বলছে। সেই বিডিআররা তার অফিসারদের মারবে, রেপ করবে অফিসারদের ওয়াইফকে। আই ডোন্ট বিলিভ ইট। এটা তৈরি করা হয়েছে কিছু লোককে। কিন্তু আপনি জানেন যে এটির এক রকমের একটি বিচারের একটি কাগজ রায় দেওয়া হয়েছে, যে জায়গাটি আমি আপনার মনোযোগ আকর্ষণ করতে চাই। এই মামলার রায় দেওয়া হয়েছে 5ই নভেম্বর 2013 সালে, এবং 15ই সেপ্টেম্বর 2013-তে এই মামলার মহানগর দায়রা জজ জহুরুল হকের আদালত থেকে এই মামলাটি বদলি করে নিয়ে যাওয়া হয় মোহাম্মদ আখতারুজ্জামান তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজের আদালতে। অর্থাৎ পুরো মামলাটা শুনেছেন দায়রা জজ জহুরুল হক, কিন্তু রায়টা চলে গেছে আখতারুজ্জামানের কাছে, যিনি এখন ডক্টর আখতারুজ্জামান। আমি যিনি বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছিলেন তার স্টেটমেন্টের অপব্যাখ্যা করে, যে সেপ্টেম্বরের মাসে হঠাৎ করে এই যে বিচারককে পরিবর্তন করা। এবং আমি যদি আপনাকে একটি ছবি দেখাই, তো আপনি কি মনে করেন এই যে রায় ঘোষণার 2 মাস আগে হঠাৎ করে কোর্ট পরিবর্তন এবং এই ছবি সবকিছু মিলিয়ে আপনার ব্যাখ্যাটা জানতে চাই। এটা তো ভেরি সিম্পল। আমি যেটা বললাম, আপনি হয়তো আজিজকে দেখা গেল এখানে, আজিজ আর আখতারুজ্জামান, আমিও একদিন এদের বাইকে বাসায় দেখেছি। আমি ঢাকা যেতাম না, বলতাম 1 বছরে একবার। আজিজ তখন হলো মানে ময়মনসিং এ পোস্টিং, চিফ হয় নাই, বাট ঢাকা আসা যাওয়া করতো। আমি কিন্তু তাকে আগের থেকেই বলতাম যে তুই এইভাবে ডাইরেক্ট ইনভলভ হোস না। সে লেফটেন্যান্ট কর্নেল হিসাবে গেল, বিচার প্রক্রিয়া পুরোটা সেই করলো, ইন্টারভিউ নেওয়া, ইনভেস্টিগেশন করা, ফুল কর্নেল হয়ে ওখানেই ঢাকা সেক্টর কমান্ডার, যেটা সাধারণত হয় না। আমাদের পলিসিতে আছে একটা অফিসার কত বছর ঢাকায় থাকতে পারবে। আমার 21 বছর চাকরিতে আমি মাত্র 1-1.5 বছর ছিলাম ঢাকায়। সারা জীবন ওই হিল ট্রাক্স, যশোর, সিলেট, এসআইএনটি এরকম। তো তাকে সেক্টর কমান্ডার বানানো। এখন ব্রিগেডিয়ারের কোনো পোস্ট নাই, সেটা আছে ব্যাটালিয়ন মানে আছে। তো সেটাতে না দিয়ে তাকে কমান্ডে পাঠালো। মানে কিভাবে তৈরি করছে তাকে। এখন আপনি আজিজের দোষ দেন আর না দেন, এটা না দেন, কিন্তু কাজ তো এটা টপ লেভেলের, বুঝছেন না, তৈরি করে নিচ্ছে। তারপরে তাকে এডি ব্রিগেডে পোস্টিং করলো, এডি ব্রিগেড ঢাকাতেই। তাহলে কি রে, তুই ঢাকাতেই একের পর এক হচ্ছে, এটা কি ভালো ফর ফিউচার? দোস্ত, স্যার তো আমাকে পুরো বিডিআর এর দায়িত্ব দিছে, এটার ইনকোয়ারি সবকিছু, এবং জাজ টাজের সাথে দেখা সাক্ষাৎ সবকিছু হয়। জাজ প্রতিদিনই জাজ আপনার আজিজের অফিসে সবসময় আসতো, ইউজ টু টেল মি, এন্ড আমি জেনেছি। একদিন তার বাসায় দেখি সন্ধ্যার সময়, তখন সে লেফটেন্যান্ট জেনারেল ময়মনসিং এ। তাহলে কিরে জাজ এখানে কেন? হাউ কাম? জাজ কি করে ক্যান্টনমেন্টে আসে? দোস্ত তুই বয়, আমি একটু যাচ্ছি। কোথায় যাচ্ছিস? সে গেল আবিদিনের বাসায়, ডিজিডিজিএফআই, বুঝতে পেরেছেন, তখনকার আবিদিনের বাসায়। কেন গেল দোস্ত আমি এসে বলবো, আই টোল্ড হিম দিস। তারপরে তারা চলে গেল, আসলো, এসে চা খেয়ে ও বিদায় হয়ে গেল তার গাড়ি নিয়ে। আমরা কিরে দোস্ত তুই হোয়াই আর ইউ উইথ জাজ ক্যান্টনমেন্টে আসবে কেন? এই লোক খালেদা জিয়ারও রায় দিয়েছে। তারপরে ওই যে সবাইকে ফাঁসি টাসি দিল যে সোলজারদেরকে, সেদিন আসছিল কেন? এটা বোধহয় খালেদা জিয়ার রায়ের আগে বা পরে, আই কান্ট রিমেম্বার। সেদিন আসছিল, তার ভাইরা আছে একজন সুপ্রিম কোর্টে। আপনি কথা বুঝতে পেরেছেন? ভাইরাটা তখন হলো ওই যে সিনা ভেঙে গেল দেশ থেকে, ঠিক আছে, সিনা আউট, আর কি একজন অ্যাক্টিং ছিল, যে কি নাম ভুলে গেছে, ওয়াহিদ না কি নাম যেন, জাস্টিস ওয়াহিদ না কে ছিল না অ্যাক্টিং, ওয়াহাব মিয়া। এখন তার ভাইরাকে যেন চিফ জাস্টিস করা হয়। ধান্দাটা দেখেন, এত কিছু করে দিচ্ছে, এত রায়টাই দিয়েছে, তো সেই জন্য গেছে আবিদিনের কাছে। ওই সময় কি আপনি দেশে ছিলেন? দেশে গিয়েছিলেন? বছর একবার যেতাম শীতের। তো আমাকে বললো,
অনেক সময় দুবারে গেছি জমি বেচার জন্য। এটা জমি বেচার পরে, মানে সিনহা সাহেব যে 1700 তারপরে দেন বললো যে এটার জন্য গেছিলাম দোস্ত, যে চিফ জাস্টিস ওর ভাইরাকে যেন করে, হ্যাঁ, এই জন্য গেছে। পরে দেখা গেল যে ওর ভাইরার চাকরি 7 বছর আছে এখনো, মানে বয়স অনুযায়ী তখন থেকে, এই জন্য এখন বর্তমান চিফ জাস্টিসকে করা হয়েছে। এই হলো আমাদের জাস্টিসদের বেচা কিনা, আপনি বলেন অবস্থা। এবং এবং এবং